কিরণকান্তিকে জব্দ করে অগ্নিজিতের বিরুদ্ধে নতুন চাল দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাত্বিকের সাথে কথা বলতে থাকে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, তোমাকে যেটা বলা হবে তুমি এখন সেটাই শুনবে, বুঝতে পেরেছ? সই করে দেবে ডিভোর্স পেপারে। সাত্বিক তখন বলে, কিসের ডিভোর্স পেপার? কি বলছো তুমি এসব ড্যাড? আমি তো কিছুই বুঝতে পারছি না। অগ্নিজিৎ মুখার্জি বলে, খুব সিম্পল, তোমার সাথে গিনির ফাইনালি ডিভোর্সটা হয়ে যাবে। সাত্বিক তখন বলে, ড্যাড এসব তুমি কি বলছো? তানভি তখন বলে, কেন? ভুল কি বলেছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর হ্যাঁ, তুই এসব কথাই বা কেন ভাবছিস? তুই তো কোনোদিনও ভালোই বাসিসনি ওই গিনিকে, অসুবিধাটা কোথায়? সাত্বিক তখন বলে, অসুবিধার কিছু নেই, কিন্তু হঠাৎ করে ডিভোর্স পেপার সই মানে এসব করতে গেলি কেন? তানভি তখন বলে, শোন, যেটা করছি সেটাই মুখার্জি বাড়ির ভালোর জন্য, পাপার ভালোর জন্য, আর অবভিয়াসলি তোর ভালোর জন্য। তাই আমাদের সাথে সাহায্য কর, না হলে কিন্তু পরে পস্তাতে হবে। সাত্বিক বুঝে উঠতে পারে না কি করবে। আর তখনই তানভি বলে, কিরে কিছু ভাবছিস? সাত্বিক বলে, হ্যাঁ, ভাবনা চিন্তা তো থাকেই। কি বলতে চাইছিস আমি সত্যি বুঝতে পারছি না। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি বলছিলাম ওই পেপারটা ধরো আর ওতে সাইন করে দাও, কোনো অসুবিধার কিছু নেই। তানভি এই সব কেস দেখে নিচ্ছে, তোমার সাথে ওই গিনির ডিভোর্সটা হয়ে যাবে। গিনি তো তোমার লাইফে এসে উড়ে এসে জুড়ে বসেছিল, তোমার লাইফটাকে তছনছ করে দিচ্ছিল। এটাই সেই সুযোগ যখন তুমি গিনিকে লাইফ থেকে একেবারে সরিয়ে দিতে পারবে। কিন্তু সাত্বিক কি করবে বুঝতে পারছিল না। এদিকে গিনিও স্বপ্নাদেবীকে জড়িয়ে ধরে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, মা আমি খুবই ভালোবাসি সাত্বিককে, ওকে ছাড়া আমি বাঁচবো না, আমি কিছুতেই বাঁচবো না। আমি জানিও আমাকে ভালোবাসে না, কিন্তু কি করব, আমি তো ভালোবাসি। আমি ওকে এতটাই ভালোবাসি যে আমি ওকে ছাড়তে পারছি না। এর মধ্যেই গীতা তখন বলে, দেখ দিদি, তোকে আমি একটা কথা বলি, তোর জায়গায় অন্য কোনো ক্লায়েন্ট থাকলে আমি অবশ্যই বলতাম ডিভোর্স দিয়ে দেওয়ার কথা। কারণ কি হবে, তুই যদি ভালোবাসাই না পাস তাহলে এইভাবে কতদিনই আর থাকতে পারবি বল? একটা সময় তো তোকে ছেড়ে দিতেই হবে। জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু যেহেতু তুই সাত্বিক মুখার্জির স্ত্রী, মুখার্জি বাড়ির বড় বউ, তাই এই কেসটা আমি লড়বো, তোকে বাঁচানোর জন্যই লড়বো, শেষ পর্যন্ত লড়বো, দেখি না কি হয়। তুই চিন্তা করিস না, আমি আছি তো, আমি সবটা সামলে দেব। আর তখনই গীতা বলে, মা তুমি ওকে বোঝাও, ও যেন ভেঙে না পড়ে। তবে হ্যাঁ, এই রকম পুরুষকে দু চারটে কথা তো শোনানোই যেতে পারে। মিষ্টি মিষ্টি কথাও যেমন বলতে পারি, ঠিক তেমন কিভাবে ভূত তাড়াতে হয় সেটাও আমি জানি। আমি হলাম ওঝা। এরপরেই সাত্বিককে ফোন করেছে গীতা। সাত্বিক তখন বলে, কি ব্যাপার, তুমি হঠাৎ করে ফোন করলে? গীতা বলে, প্রয়োজন পড়েছে বলেই তো ফোনটা করেছি, তাই না? না হলে তো ফোনটা এত সহজে করতাম না। অনেক খারাপ হয়েছেন আপনি। আর কত অপমান করবেন আমার দিদিকে? আমার দিদিকে আপনি ভালোবাসেন না বুঝলাম, কিন্তু তাই বলে তাকে ঘাট থেকে নামাতে চাইছেন? আপনি কি ভাবছেন আমি কিছুই করতে পারবো না? জানেন তো, মাথার মধ্যে ভূত ঢুকে বসলে ওঝারা ঝাঁটার বাড়ি মেরে সেই ভূত নামায়। আর আমিও কিন্তু সেটাই করতে পারি, খুব ভালো মতন করতে পারি। সাত্বিক তখন বলে, গীতা তুমি এভাবে আমাকে অপমান করতে পারো না। গীতা তখন বলে, কে বলেছে পারি না? কে বলেছে? সব কিছু করতে পারি। আর হ্যাঁ, আমার দিদির সাথে আপনার ডিভোর্সটা হবে না, আমি কোনোভাবেই হতে দেব না। আমি এটা খুব ভালো মতন বুঝতে পারি। এর মধ্যেই তখনই গিনি মনে মনে ভাবে, ঠাকুর তুমি দেখো, সাত্বিককে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ওকে আমি কোনোভাবেই ডিভোর্স দিতে চাই না। এর মধ্যেই গীতা বলে, এবারে খেলাটা শুরু হয়ে গেছে, এই খেলায় কে জেতে সেটাই এখন মেন ব্যাপার। মেহেক নিজের ঘরে মুখ বুজে কান্নাকাটি করতে থাকে, বুঝতে পারে যে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। ব্রজবালা মুখার্জি মানে ঠাম্মি এসে মেহেকের মাথায় হাত বুলিয়ে দেয়। মেহেক তখন বলে, ঠাম্মি তুমি এখানে? ঠাম্মি তখন বলে, হ্যাঁ আসতেই হলো দিদি ভাই। কি হয়েছে, কাঁদছো কেন? কষ্ট হচ্ছে? তুমি এই বিয়েতে হ্যাঁ বললে কেন? মেহেক তখন বলে, কি করব বলো ঠাম্মি, এছাড়া আর কি কোনো উপায় ছিল? পাপাকে এই কেসে জেতাতে হলে আমাকে এই স্টেপটা নিতেই হতো। ব্রজবালা মুখার্জি তখন বলে, কিন্তু এটা তো ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। তুমি ভালো থাকবে না, ওই কৃপানকে বিয়ে করলে তোমার লাইফ শেষ হয়ে যাবে। তুমি কি সেটা বুঝতে পারছো? আর তখন মেহেক বলে, সবই বুঝতে পারছি, কিন্তু এই সব কিছুর পেছনে আমার কোনো হাত নেই জানো তো। কিন্তু যেটা আমি করতে পারি সেটা হচ্ছে পাপার সম্মান রক্ষা করতে পারি, পাপাকে ভালো রাখতে পারি। আর পাপাকে ভালো রাখতে হলে এই একটাই মাত্র উপায় আছে, যে পাপার কথা শোনা। ব্রজবালা মুখার্জি তখন বলে, আমি বারবার করে বলছি, যা করবে ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও, এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। আর হ্যাঁ, গীতা যদি এই কেসটা না লড়ে আমি লড়বো।
কৃপান যাতে জেল থেকে বেরোতে না পারে সেই চেষ্টাই আমি করে যাব, আমি তোমাকে কথা দিলাম। অন্যদিকে প্রলয় সবটা জানতে পারে। রাকাকে বলে, রাকা এসব আমি কি শুনছি, মেহেকের সাথে নাকি কৃপানের বিয়ে ঠিক হয়েছে, ওই লম্পটটার সাথে বিয়ে ঠিক হচ্ছে, এটা কিন্তু হতে পারে না। রাকা তখন বলে, আমি কি করব বলো, তোমার দাদাই তো এই সিদ্ধান্ত নিয়েছে। অগ্নিজিৎ মুখার্জির মুখের ওপরে তো কেউ কথা বলতে পারে না, সেটা তো তুমি খুব ভালো মতন জানো। প্রলয় তখন বলে, এটা ঠিক হলো না, এটা একদমই ঠিক হলো না, এটা মেনে নেওয়া যায় না। অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, শোন প্রলয়, মেয়েটা আমার, বাড়িটাও আমার, আমি সব কিছু করবো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তুই এসবের মধ্যে আসিস না। প্রলয় তখন বলে, দাদা তোমার বাড়ি হতে পারে, তোমার মেয়ে হতে পারে, কিন্তু ভুলে যেও না ও আমার ভাইজি, আমি সবসময় চাই যে ওর সাথে ভালো কিছু হয়। বাবু সোনার সাথে তুমি ওর বিয়েটা দিয়ে তুমি মোটেও ঠিক কাজ করছো না, অন্যায় করছো, অন্যায়, এটা তুমি করতে পারো না। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কি পারি আর কি পারি না সেটা অন্তত তোর কাছ থেকে আমি জানবো না, কথাটা মাথায় ঢুকিয়ে নে। আর অন্যদিকে দেখা যায় কিরণকান্তির বাড়িতে চলে গেছে গীতা। গীতাকে দেখে কিরণকান্তি বলে, কি ব্যাপার তুমি এখানে? গীতা তখন বলে, আসতেই হলো, এই যে থালাটা দেখতে পাচ্ছেন, এতে প্রণামী নিয়ে এসেছি। কিরণকান্তি বলে, প্রণামী? কিসের প্রণামী? তখন গীতা বলে, মুখার্জি বাড়ির বউ বলে কথা, বাড়িতে আসবো প্রণামী নিয়ে আসবো না, এটা কি হতে পারে? কিরণকান্তি বলে, কি বলতে চাইছো তুমি, কি বলতে চাইছো? গীতা তখন বলে, আমি তেমন কিছু বলতে চাইছি না, আমি শুধু এটাই বলতে চাইছি আপনি একবার দেখুন প্রণামীতে কি এনেছি। কিরণকান্তি থালাটা দেখে আর দেখে ডিভোর্স পেপার। কিরণকান্তি বলে, এসব কি, এসবের কি মানে, আমি তো বুঝতে পারছি না। গীতা তখন বলে, বাবুসোনার সাথে মেহেকের বিয়ে দিয়ে আপনি বাবুসোনাকে বাঁচাতে চাইছেন, আপনি তো একটা মস্ত বড় গেম খেলেছেন, ভাবলাম আমিও আপনার সাথেই থাকি, বুঝলেন। এরপর কিরণকান্তি গীতার কোনো কথা বুঝতে না পেরে অগ্নিজিৎ মুখার্জিকে ডিরেক্ট ফোন করেছে আর বলে, আমি বুঝতে পারছি না, গীতা হঠাৎ করে আমার বাড়িতে এসেছে, ও কি চাইছে। এরপর ফোনটা কেড়ে নেয় গীতা আর বলে, শ্বশুরমশাই কেমন আছেন বলুন, সব ঠিক আছে তো? অগ্নিজিৎ মুখার্জি বলে, এটা কি সম্বোধন, হ্যাঁ ঠিক করে কথা বলো। গীতা তখন বলে, ঠিক করেই তো কথা বলেছি, আপনার সাথে আমার খেলা শুরু হয়ে গেছে, এই খেলায় কে জেতে সেটাই এখন বড় কথা। কিরণকান্তি ব্যানার্জির বাড়িতে এসেছি প্রণামী নিয়ে, আর আমি না সত্যি কথা ভেবেছি যে এই কেসটা আমি লড়বো না, এখান থেকে আমি সরে যাব। অরিজিৎ মুখার্জি বলে, সত্যি সত্যি তুমি এই কেস থেকে সরে যাবে? তখনই গীতা বলে, হ্যাঁ আমি এই কেস থেকে সরে যাব, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে আপনাকে। আর এটা শোনার পরে তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কি কাজ করতে হবে, হ্যাঁ কি কাজ করতে হবে, তুমি এসব কি কথা বলছো? আর শোনো, মুখ সামনে না কথা বলো, তুমি না ইদানিং বড্ড বেশি অপমান করো আমাকে। তখনই গীতা বলে, আমি যেটা বলছি সেটা আপনি ভালো করে শুনুন, আপনি যদি গিনিকে ওই বাড়িতে মানে আমার দিদিকে ওই বাড়িতে থাকতে দেন তাহলে খুব ভালো হবে। মেহেকের সাথে কৃপানের বিয়েটা হওয়া পর্যন্ত আমার দিদিকে ওই বাড়িতেই থাকতে দিতে হবে, বলুন রাজি আপনি? আর অগ্নিজিৎ মুখার্জি ভাবতে থাকে কি করবে, আর এদিকে বড়বাবুর সাথে কথা বলতে থাকে গীতা। আর অপরাধী যে গুন্ডাটা আর কি গীতাকে মেরেছিল ন্যাপা, তাকে খোঁজ করার চেষ্টা করে যাচ্ছে। ঢালি তখন এসে খবর দেয় সে একটা রেস্টুরেন্টে উঠেছে, তাকে চাইলেই ধরা যাবে। গীতা তখন বলে, বেশ বড়বাবু, তাহলে আর দেরি করে লাভ নেই, চলুন তাকে গিয়ে ধরতে হবে।